আসসালামু আলাইকুম। আমি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলব। বিশেষ করে সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আ আ প্রফেসর দিলারা চৌধুরী থেকে শুরু করে অনেকেই অনেক কথা বলেছেন এবং প্রায় সময় আমরা শুনতে পাই যে সেনাবাহিনী এটা করে না, ওটা করে না, সেনাবাহিনী এই নেই, সেই নেই, সেনাবাহিনীর বাজেট সব খেয়ে ফেলতেছে, সেনাবাহিনী মিষ্টি বানায়, সেনাবাহিনী নিয়ে অনেক কথা। তো আমি অ্যাকচুয়ালি এখন উত্তর দেব যে সেনাবাহিনী কি গোলা-বারুদ বানায় না মিষ্টি বানায়? এটা নিয়ে আমি আপনাদেরকে প্রমাণ সাপেক্ষে কিছু কথা বলব। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কথা বলছি মিষ্টি বানায়। প্রথমে আমি এটা দিয়ে কথাটা শুরু করি। সেনাবাহিনীর সেনা সদস্যরা কখনো মিষ্টি বানায় না। এটা সিভিল কারিগর থাকে, তারা মিষ্টি বানায়। এবং আপনারা বাইরে মিষ্টি খেয়ে পেট খারাপ করে পরে সেনা ক্যান্টনমেন্টে বেড়াতে যাবেন, আপনার ভাইয়ের বাসায় মিষ্টি খাবেন এবং ক্যান্টিনে মিষ্টি খেয়ে তারপরে বলবেন সেনাবাহিনী মিষ্টি বানায়। আপনাদের মতো মানুষকে কখনো ক্যান্টনমেন্টে যেতেও দেওয়া উচিত না, আবার গেলেও আপনাদেরকে এত সমাদর করা উচিত না। আপনাদেরকে পচা মিষ্টি খাওয়ার যোগ্য পচা মিষ্টি খাওয়ানো উচিত। যাই হোক, এখন আসি গোলাবারুদ ইস্যু নিয়ে। সেনাবাহিনীর সম্পর্কে অনেকে জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী কি পরিমাণে গোলাবারুদ বানায়। বিশেষ করে অ্যামিনেশন, তারপরে বিভিন্ন মর্টার শেল, আর্টিলারি শেল, গ্রেনেড, এগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিওএফএ বানানো হয়, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। এখন আপনারা কেন এটা জানেন না? কারণ সেনাবাহিনীর বিষয়গুলো সবাইকে জানানোর জিনিস না। আচ্ছা, তাহলে আমরা যদি এই অ্যামুনিশন, গোলা বারুদ, গ্রেনেড, মর্টার শেল, আর্টিলারি শেল এগুলো যদি বানিয়ে থাকি, তাহলে আমরা কেন এটাকে আপনার এক্সপোর্ট করি না? এটার কারণ আছে। এই প্রশ্ন আপনার জাগতে পারে, কেন আমরা এটা এক্সপোর্ট করি না? কারণ হচ্ছে, আপনারা হয়তো সবাই একটা জিনিস জানেন যে জিএসপি সুবিধা বলে একটা শব্দ আছে। জিএসপি যেটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। তার মানে, এর মানে হলো যে উন্নত দেশগুলো কর্তৃক উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোকে এলডিসিস একটা অগ্রাধিকার দেওয়া হয়, বাণিজ্য সুবিধা দেওয়া হয়, যেটার অধীনে আপনার নির্দিষ্ট কিছু পণ্যের উপর আপনি শুল্ক সুবিধা বা শুল্ক ডিউটি ফ্রি সুবিধাটা আপনি পাবেন। কিন্তু আপনি যখন, এবং এটার কি কি আরো অনেকগুলো বিষয় আছে, আমি ওই লাইনে যাব না, কিন্তু এই জিএসপি সুবিধাটা বাতিল হয়ে যাবে যদি আপনি, যদি ওই স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশটি যদি আপনার কোনো আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট বা এই টাইপ কোনো কিছু যদি তারা এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে, কিন্তু আপনার এই যে আমাদের গোলাবারুদ, আমাদের গুলি বা অ্যামুনিশন, এটা কিন্তু আফ্রিকান কান্ট্রির মতো ক্রয় করতে চেয়েছে। আপনি এটাও জানেন কিনা আমি জানি না, বাংলাদেশ পুলিশ তাদের যে অ্যামুনিশনটা, এটা কিন্তু বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আনসার, বিজেপি, এই অ্যামুনিশন গুলো কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়, আমরা কিন্তু ইম্পোর্ট করি না। তার মানে কি দাঁড়ালো, আমাদের মর্টার শেল এটা আমরা নিজেরা বানাই। আর্টিলারির আপনার কিছু কিছু আর্টিলারি ওয়েপন আছে যেগুলোর ইয়েগুলো, শেলগুলো আমাদের তৈরি হয়, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি না। তারপরে গ্রেনেড, এটা কিন্তু আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়। তারপরে আপনার 105 মিলিমিটার আর্টিলারির গোলা, এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে। এখন আপনি চিন্তা করেন, এই অ্যামিনিশন, এই গোলা বারুদ গুলো যদি আমাদের ইম্পোর্ট করতে হতো, বাংলাদেশ সরকারের যে পরিমাণে বাজেট অর্থ ব্যয় হতো, সেই অর্থ ব্যয়ে কিন্তু আরেকটা সেনাবাহিনী পাওয়া যেত। এটা নিয়ে আপনারা কথা বলছেন না। বাংলাদেশ সেনাবাহিনী কি বাঁচাচ্ছে? খুব বাকবাকম করে বলতে পারছেন সেনাবাহিনী বাজেট খেয়ে ফেলতেছে, সেনাবাহিনী ওইটা করতেছে। বাজেট, বাজেটের সিদ্ধান্ত কি সেনাবাহিনী দেয় না সরকার দেয়? এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। আপনি বাজেট কমায় দেন, বাজেট বাদ দিয়ে দেন। বাজেট বাদ দিয়ে সেনাবাহিনী যখন কোনো কিছু প্রয়োজন হবে সরকারকে দিবে, সরকার কিনে দিবে। আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি, আপনার যাই কথা হোক, সেনাবাহিনীর দোষটা পান। কিন্তু বড় বড় সিদ্ধান্তগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত, এটা সেনাবাহিনীর সিদ্ধান্ত না। আচ্ছা, এখন এই গোলাবারুদ গুলো বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করে, এটা দেখে কিন্তু আফ্রিকান কান্ট্রি গুলো তারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে চায় তাদের দেশে। আমাদের দেশের গোলাবারুদ, মর্টার শেল, অ্যামুনিশন এগুলো ইম্পোর্ট করতে চাই, কিন্তু আমরা কেন এক্সপোর্ট করতে পারি না? কারণ আমরা এটা এক্সপোর্ট করতে গেলে আমরা তখন জিএসপি ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হব। আমরা তখন উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ হিসাবে এলডিসির গ্রাজুয়েশনে সেই জায়গায় আমরা কিন্তু ফেল করব। যে কারণে আমাদেরকে তখন উন্নত দেশগুলো, তাদের সাথে আমরা কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাব। আমরা তখন ডোনেশন পাবো না। আমরা যে বিভিন্ন কান্ট্রি থেকে ডোনেশন গুলা পাই, কারণ আমরা স্বল্পোন্নত দেশ। আর আমরা যদি এই আর্মস, অ্যামুনিশন, ইকুইপমেন্ট এটাকে রপ্তানি করতে পারি, তখন আমাদের দেশের স্ট্যান্ডার্ড কোথায় যাবে সেটা চিন্তা করেন। এখন এই স্ট্যান্ডার্ডটা উপরে উঠানোর দায়িত্ব কার? এটা কি সরকারের না সেনাবাহিনীর? একটা রাষ্ট্রের স্ট্যান্ডার্ড, রাষ্ট্র এলডিসি গ্রাজুয়েশন নিবে কি না নিবে, রাষ্ট্র জিএসপি সুবিধা পাবে কি না পাবে, এটা কি সেনাবাহিনী কাজ? সেনাবাহিনী কাজ না। এই তথ্যটা কিন্তু আপনারা জানার চেষ্টা করেন না। আচ্ছা, তারপরে একটা বিষয় কি,
যে বাংলাদেশ সেনাবাহিনী, আপনারা হয়তো জানেন না যে একটা কারণে আমিও নিজে তাকে নিয়ে অনেক কথা বলেছি। বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান জেনারেল আজিজ, তার সময় দুটো ভালো কাজের জন্য আমি তাকে, এটা তারই খুব অনেক কঠোর সমালোচক একজন অফিসার, তিনি আমাকে তথ্যটা দিয়েছেন যে জেনারেল আজিজের অনেক খারাপ কাজের মধ্যে চমৎকার দুইটা কাজ আছে। সেই কাজ দুইটা কি? একটা হচ্ছে তিনি বাংলাদেশে 2020 সালে আপনার 120 কিলোমিটার রেঞ্জের আপনার টিআরজি আপনার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম আপনি ক্রয় করেছিল, যেটার জন্য ভারত থেকে বাধা এসেছিল। ইভেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত এটা চায়নি। শেখ হাসিনা নিজে চায়নি বাংলাদেশে 120 মিলিমিটারের আপনার এই ক্যাপাসিটি সম্পন্ন আপনার দূরপাল্লা ক্ষেপণাস্ত্র কেনা হোক। তারপর যেন আজিজ তখন শেখ হাসিনাকে ওই বিষয়টার জন্য তিনি অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে পরবর্তীতে তিনি সেটা আনেন। আচ্ছা, তারপরে শুধু তা না, আরো একটা কাজ করেছিল শেখ হাসিনা। পুলিশ ডিপার্টমেন্টের আপনাদের মনে আছে যে আসাদুজ্জামান, যিনি ডিএমপি কমিশনার ছিল, একটা নিরাপত্তা কাউন্সিল গঠন করেছিল বাংলাদেশে। যে নিরাপত্তা কাউন্সিলের সাধারণ আপনার জেনারেল সেক্রেটারি বা কিছু একটা বানিয়েছিল ওই আসাদুজ্জামান। তখন সে ওই নিরাপত্তা কাউন্সিলের যারা মেম্বার ছিল, 3 বাহিনী প্রধান, তারপরে আসাদুজ্জামান সহ আরো কিছু লোকজন ছিল। তখন শেখ হাসিনা বলেছিল যে তার কাছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্যগুলো আসাদুজ্জামান তাকে জানাবেন, তিনি হবেন কোঅর্ডিনেটর জেনারেল সেক্রেটারি হিসাবে। তখন জেনারেল আজিজ ভেটো দিয়েছিলেন যে সেনাবাহিনীর বা ডিফেন্সের তথ্য এটা সবাইকে শেয়ার করা যায় না, এবং তিনি সেই জিনিসটা শেয়ার করেননি। তো এরকম অনেক বিষয় আছে যে বাংলাদেশের সেনাপ্রধান প্রত্যেকে যারা ছিলেন প্রত্যেকের সম্পর্কে অনেক সমালোচনা থাকতে পারে, বা তারা নিজ বাহিনী সম্পর্কে কিছু কিছু ভূমিকা তাদের ছিল, যেই জিনিসগুলো কিন্তু এই সেনাবাহিনীর স্বার্থে তারা নিয়েছিলেন, এবং যারা অনেক কিছু তারা পারেন নাই কারণ ওই সরকারদের কারণে। বিশেষ করে গত 17 বছরে শেখ হাসিনা অনেক কিছু সেটা করতে দেননি। এখন তারপরে পার্বত্য চট্টগ্রামে আপনারা কি জানেন ভারতে কাশ্মীরে কি হয় না হয়, ছোট্ট একটা ঘটনা নিয়ে বিরাট বিরাট মুভি হয়ে যায়। বাংলাদেশে তো কোনো মুভি হয় না সেনাবাহিনী নিয়ে, কিন্তু আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামে কত সেনা কর্মকর্তা শহীদ হয়েছে। আমি নিজে হিল ট্রেক্সে থাকা অবস্থা আমার মনে আছে, নানিয়ারচর ব্যাটালিয়নে আমি তখন দিগলসরি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, সেখানে একজন ক্যাপ্টেন গুলিতে নিহত হলো জাস্ট আমার ক্যাম্প থেকে সামান্য দূরত্বে। 9 ইস্ট বেঙ্গল নামে একটা রেজিমেন্ট আছে বাংলাদেশে, ব্যাটালিয়ন আছে। 9 বেঙ্গলের কোন একটা জায়গায় অ্যাম্বুস্ট হয়ে প্রায় 10-12 জন, আমার ঠিক এক্সাক্ট ফিগার মনে নেই, অনেকগুলো সেনা সদস্য নিহত হয়েছিল। এরকম অনেক ব্যাটালিয়ন আছে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আর্টিলারি ব্যাটালিয়ন আছে যারা প্রচুর সেনা সদস্যকে হারিয়েছে। কিন্তু এই বিষয়ে তো আপনারা কেউ কথা বলেন না। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর যে কি ভূমিকা এটা নিয়ে কথা বলেন না। মিশনে সেনাবাহিনীর কি ভূমিকা সেটা নিয়ে আপনাদের কথা হয় না। তারপরে আমাদের সেনাবাহিনী ইনেক্ট টু সিভিল পাওয়ারে কি করে তা নিয়ে কথা হয় না। বাংলাদেশ সরকার সেনাবাহিনী বিভিন্ন সময় যে সেনাবাহিনী রাজনৈতিক অনেক ধরনের কারণে অনেক সরকারের বিভিন্ন জায়গায় পেছন থেকে অনেক কাছে সহায়তা এগিয়ে আসেন, এমনি আসেন, আমরা পরিস্থিতি বাধ্য করেন কেন? বাধ্য করার পর না সেনাবাহিনী এগিয়ে আসে। আজকে আপনি একটা জিনিস চিন্তা করেন যে সেনাবাহিনীর এই 5 জুলাই 5 আগস্ট এই সময় যদি সেনাবাহিনী প্রোঅ্যাক্টিভলি ভূমিকা না রাখতো, আজকে এই মুহূর্তে আপনারা এই বিএনপি গভর্নমেন্ট পাইতেন, গণতান্ত্রিক সরকার পেতেন। প্রতিবার বাংলাদেশে গণতন্ত্র আসতে এই সেনাবাহিনী সেনা কর্মকর্তার মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্র ফিরে এনেছিলেন, তিনি একজন সেনা কর্মকর্তা। 1990 সালে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছিল এই সেনাবাহিনীর মাধ্যমে। 2011 পরে আপনার 2008 সালে গণতন্ত্র ফিরে আসছিল সেনাবাহিনীর কারণে। আবার এই 5 আগস্টের পরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে সেনাবাহিনীর কারণে। কিন্তু সেনাবাহিনীকে আপনার সমালোচনা করে খুব সহজে। এখন এতই যেহেতু সমালোচনা করেন তাহলে সেনাবাহিনীকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে পরে কি অবস্থা হবে? শ্রীলঙ্কার মতো। শ্রীলঙ্কা কি করে জানেন? শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের সদস্য সংখ্যা কম হওয়ার কারণে তাদের দেশে যখন ক্রাইসিস হয় তখন ইন্ডিয়ান সেনাবাহিনী দিয়ে তাদের সহায়তা নিতে হয়েছিল, যে কারণে পরবর্তীতে শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদের জনবল বৃদ্ধি করতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু ওই অবস্থা যাই নাই। আজকে আপনার যখন সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশে যখন ক্রাইসিস শুরু হবে তখন আপনার ভারত থেকে পাকিস্তান থেকে সেনাবাহিনী আনতে হবে। আর আপনারা আরেকটা ব্যাপার বলি যে কথায় কথায় অস্ত্র গোলাবারুদের কথা বলেন,
প্রথমত হচ্ছে অস্ত্র গোলাবারুদ এই সক্ষমতা বৃদ্ধি সরকারের কাছে, আর সরকার যদি এটা না করে থাকে তাও সরকারের একটা উপায় আছে। সেটা কি, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, উন্নত দেশ হয়, তখন বাংলাদেশ সেই জাপানের মতো, আপনার সৌদি আরবের মতো ডিফেন্স প্যাক্ট তৈরি করতে পারে, যেমন যেটা পাকিস্তানের সাথে সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট আছে, আবার ইন্ডিয়ার সাথে রাশিয়ার ডিফেন্স প্যাক্ট আছে, আবার পাকিস্তানের সাথে চায়নার ডিফেন্স প্যাক্ট আছে। যে কারণে এই যে দেখেন ইরানের ক্ষেত্রে, ইরানের তো অনেক কিছু আপনারা শুনছেন নাই, কিন্তু সেই ইরান গোপনে চায়না থেকে অনেক সহযোগিতা পাচ্ছে না কেন? কারণ তাদের সেই ডিফেন্স প্যাক্ট আছে, তাদের তেল আছে, তাদের অর্থনীতির অনেক কিছুতে অবদান রাখার সুযোগ আছে। আপনার দেশের অর্থনীতি বাড়া, আপনি বাংলাদেশে আপনার আর পারমাণবিক না থাকুক, আপনার পারমাণবিক শক্তিধর দেশের সাথে অ্যালাইনমেন্ট করেন। বাংলাদেশ ভারতের সাথে শত্রুতা দরকার নাই, ভালো সম্পর্ক করুক, বন্ধুত্ব করা জায়েজ আছে, বিয়ে বসাটা জায়েজ না। ওই আলগা মুভমেন্টে বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে বলছে কি? এটা না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, সমান সমান ব্যালেন্স রিলেশনশিপ থাকবে, যে বাংলাদেশের ক্রাইসিসে ভারত তাকে সাপোর্ট দিবে, অথবা পাকিস্তানের সাথে আপনি অ্যালাইনমেন্টে যান, বাংলাদেশের ক্রাইসিসে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিবে, আপনি তাকে সাপোর্ট দিবেন, আপনি সে আপনাকে সাপোর্ট দিবে। কারো কাছে বিয়ে বসার তো প্রয়োজন নেই, আপনি হুজুর হুজুর করার তো দরকার নাই। এটা করার, এই জিনিসগুলো কে করবে? এটা সরকার করবে। সেনাবাহিনী কি করবে? সেনাবাহিনী হচ্ছে তার, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যা করছে তা সে তার রুটিন কাজগুলো করছে। এই যে এখনো মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড হয়ে আছে, সেনাবাহিনী আজকে ব্যারাকে ফেরত যাক, দেখেন পরিস্থিতি আপনি সামাল দেন। আপনি সেনাবাহিনী মাঠে রাখছেন কেন? সেনাবাহিনী আপনাকে মাঠে রাখতে বলছে কি? সেনাবাহিনী কাজ কি মাঠে কাজ করা? আপনি কেন রাখছেন তাহলে? আমার কথা, কারণ এটা দেশের প্রয়োজনে, দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের শৃঙ্খলার জন্য, দেশের নিরাপত্তার জন্য সেনাবাহিনী মাঠে আছে। আবার সেই সেনাবাহিনী নিয়ে আপনারা সমালোচনা করছেন। তো এই বিষয়গুলো বাংলাদেশে সত্যিকার অর্থে আমাদের জন্য খুব দুঃখজনক, এবং এই মন্তব্যের কারণে সেনাবাহিনীকে আপনারা প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছেন। সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছে, অফিসার যারা আছে, সেনা সদস্য যারা আছে, তাদের ভিতরে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। এই নেতিবাচক প্রভাব বিস্তার না করে সেনাবাহিনীকে আপনি একটা সার্বভৌমত্বের, তারা দায়িত্বে আছে দেশের, তাদেরকে আপনি আপন ভেবে তাদেরকে নিয়ে পজিটিভলি কথা বলেন। ভারত তো কখনো সেনাবাহিনীতে বাজে কথা বলে না, পাকিস্তান তো বলে না। আর তার একটা কথা, সেনাবাহিনী বেতন নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন। ওই পুলিশ সহ অনেক ডিপার্টমেন্ট সেনাবাহিনীর মতো সুযোগ সুবিধা চায়। সেনাবাহিনীর গাড়িতে স্টার প্লেট ইউজ করে, ফ্ল্যাগ ইউজ করে, এখন সেই জন্য অনন্য জায়গায়ও সচিব দূরে ফ্ল্যাগ লাগবে, তাদেরও স্টার প্লেট লাগবে কেন? সেনাবাহিনীর স্টার প্লেটের কারণ কি, এটা কি আপনারা জানেন? সেনাবাহিনীর গাড়িতে স্টার প্লেট থাকে, ফ্ল্যাগ থাকে, কারণ যুদ্ধ পরিস্থিতিতে যখন দূর থেকে একটা গাড়ি আসে, তখন কমান্ডারের গাড়ি দেখে তখন সৈনিকরা চিনতে পারে যেটা সেনাবাহিনী অমুক কমান্ডারের গাড়ি আসতেছে, গাড়ির স্টার প্লেট দেখে বুঝতে পারে এখানে কমান্ডার আসছেন। এটা ব্যাটল ফিল্ডের জন্য এই জিনিসটা করা হয়েছে। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের যুদ্ধ নাই, তাহলে সেনাবাহিনী কেন ওই স্টার প্লেট ইউজ করে? কারণ সেনাবাহিনী 24 ঘন্টা ডিউটি করে। সেনাবাহিনী আপনাকে এখন যদি সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী ডাক দেয়, তাকে কিন্তু ইউনিফর্মে দেখা করতে হবে, ইউনিফর্মে চলে আসবেন, কারণ কি তিনি 24 ঘন্টা ইউনিফর্মে থাকেন। সেনা সদস্য, একটা সেনা সদস্য ক্যান্টনমেন্টের বাইরে গেলে তাকে লিভ নিতে হয়, আপনারা কি জানেন? একজন সচিব বাইরে গেলে তার লিভ নিতে হয় না। আপনার সচিব 5টার পরে তিনি অফিসে চলে, তাকে খুঁজে পাবেন না। একজন প্রফেসর 5টার পরে বাসায় গেলে খুঁজে পাবেন না, ক্লাস শেষ, তিনি ঘুম। কিন্তু একটা সেনা কর্মকর্তা তিনি ঘুমান না, ঝিমান না, বেড়াইতে যান না, তাকে তার অফিস টাইমের পরে তাকে ব্যারাকে থাকতে হয়। ক্যান্টনমেন্টে অফিসার হলে অফিসার মেসে থাকবে, সৈনিক থাকলে সৈনিক ব্যারাকে থাকবে, কিন্তু তিনি তার প্রাইভেট পার্সোনাল বাসায়, সিভিল কোনো বাসায় যেতে পারবেন না। এটা আপনাদের জানা দরকার। সেনাবাহিনী 24 ঘন্টা ডিউটি করে, যে কারণে সেনাবাহিনীর সুযোগ সুবিধা কখনোই অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে কম্পারেবল হবে না। সেনাবাহিনীকে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা দিবেন, এখন আপনার ওইটা লাগবে, আপনার গাড়ির নাম্বার, আপনার স্টার প্লেট লাগবে, গাড়ির ফ্ল্যাগ লাগবে, আপনার বেতন বেশি লাগবে, তার বাসার মতো বাসা লাগবে, তার কটা লাগবে। আরে ভাই, তুমি ছুটিতে গেলে তোমার বাপের বাসা যাও, শ্বশুর বাড়ি যাও। একটা সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের ভিতরে থাকে, যার 24 ঘন্টা 24/7 365 ডেজ, 365 দিনের 24 ঘন্টা, 7 দিনে 24 ঘন্টা, প্রতিটা মুহূর্ত যাকে ক্যান্টনমেন্টে ব্যারাকে থাকতে হয়, তার বাসাটা সুন্দর হবে না? বাসা সুন্দর হবে যিনি ব্যবসা বাণিজ্য করেন, যে যার সাথে কোনো পূর্ণ ফ্রিডম নিয়ে যেখানে সেখানে ঘুরে বেড়ান, তার। আপনারা কিসের চিন্তা চেতনা করেন? এই জিনিসগুলো তো আপনাদের সত্যটা জানতে হবে। সেনাবাহিনীকে কেন সুযোগ সুবিধা দেওয়া হয়, এই উত্তরটা তো আসলে আপনাদের জানা উচিত। না জেনে তো এই হাসি তামাশা করা ঠিক না। সেনাবাহিনীকে সুযোগ দেওয়া হচ্ছে, এটা শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের সব জায়গায়। কোন কান্ট্রিতে সেনাবাহিনী এরকম বাজে সমালোচনা করে না, সমস্ত কিছু দোষ বাংলাদেশ সেনাবাহিনী।
আবার ঠেকে পড়লে বাংলাদেশ সেনাবাহিনী স্মরণ করে। আমি আমার আমার নিজের পরিবার আমি দেখছি, আমার ওই ভাই বোন আছে যখন মারাত্মক ক্রাইসিসে পড়ে, তখন দেখি আমার বোনরা ওই ক্রাইসিসে বলে তারা আমাকে স্মরণ করে। কিন্তু আবার যখন ক্রাইসিস থাকে না, তখন দেখি সব দোষ আমার। এটা কেন জানেন? কারণ আমার বোনদের আমার প্রতি এক্সপেকটেশন বেশি, কারণ তারা জানে যে আমার ভাই আমার জন্য এটা করবে, এই জন্য আমার দোষটা তারা বেশি ধরে। সেনাবাহিনীর দোষটা আপনারা ধরেন কারণ সেনাবাহিনীকে আপনারা সত্যি ভালোবাসেন এবং সেনাবাহিনীর প্রতি আপনাদের এক্সপেকটেশন বেশি। এখন সেই এক্সপেকটেশন মানে তাকে অপমান করবেন, বেজ্জতি করবেন, আজে বাজে কথা বলবেন? আপনি একবার ভাবেন না এই সেনা সদস্য তাদের কষ্ট কতটুকু লাগতে পারে? আজকে দেখেন প্রধানমন্ত্রী ঢাকা ইউনিভার্সিটি গিয়েছেন, সেখানে এসএসএফ এর একটা অফিসার আমানকে ধাক্কা দিয়েছেন। এখন এটা আমানের আমি দোষ বলবো না, আমান বেচারা তার অধিকার আছে ওই জায়গায় কাছে যাওয়ার। কিছু কিছু পরিস্থিতি আছে, আপনাকে এটা বুঝতে হবে। এসএসএফ এর কর্মকর্তার দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা। তাকে যাকে ধাক্কা দিতে হয় তিনি তাই দেবেন, কারণ ওখানে আমানকে ভিতরে ঢুকতে দেওয়া মানে আমানের সাথে আরো 5টা মানুষ ঢুকে পড়বে। এটা আমান ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমানের সাথে অন্যান্য মানুষগুলো সুযোগ পেয়ে যেত। এই বিষয়গুলো একটা সেনা কর্মকর্তা অ্যাসেস করতে পারে, সাধারণ কোনো মানুষ অ্যাসেস করতে পারবে না। তো সেই বিষয়গুলো আপনাদের পজিটিভলি নিতে হবে। সেনাবাহিনী যদি এতই সমালোচনা করেন, বাংলাদেশের গভর্নেন্সটাকে ঠিক করেন, পলিসিটাকে ঠিক করেন, বাংলাদেশ সরকার ব্যবস্থাপনাকে ঠিক করেন, আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ঠিক করতে হবে। আমরা নিজেরা কোনো কিছু আইন কানুন মানি না, কিন্তু আমরা খালি সমালোচনা করতে পারি। যাই হোক, আমার কথা নির্দিষ্টভাবে কাউকে ছোট করার জন্য না। তো দিলারা চৌধুরীর মতো যারা আছেন তাদেরকে বলবো দয়া করে সেনাবাহিনী সম্পর্কে জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে শাহরিয়ার কবিরের মতো অসুস্থ হয়ে সিএমএইচ এর ট্রিটমেন্ট নেবেন, তাহলে হয়তো জানতাম, তারপর আবার তার মতো প্রশংসাও করতে পারবেন। কারণ আপনারা হয়তো সুযোগ সুবিধা পাননি বিধায় আপনাদের মনে এখনো মনে অনেক দুঃখ। অনেক মানুষ আছে আঙুর ফুল টক একটা কথা আছে, সেনাবাহিনী সুযোগ সুবিধা পায় না তাই সেনাবাহিনী নিয়ে বাজে কথা বলে, সুযোগ পাইলে আর এই কথা বলবে না। আমি অনেক মানুষ দেখেছি যেই মানুষটা সেনাবাহিনীতে সুযোগ সুবিধা পেয়েছে তিনি সেনাবাহিনী কিনা কথা বলেন না পেলেই তখন আজে বাজে কথা বলে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।